আসসালামু আলাইকুম সবাইকে। পূর্ণিমার আলোয় তুমি গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঢাকা শহরের কোলাহল পেরিয়ে সাভারের দিকে চলেছে গাড়িটি। ড্রাইভারের পাশে বসা আনিস সাহেব, পারভেজ সাহেব জানালার এক পাশে, অন্য পাশে নিপা বেগম, মাঝখানে মিরাজ সাহেব। সবাই সাই সাই করে চলা গাড়ি বহর দিকে তাকিয়ে থাকে। পারভেজ সাহেবের দিকে তাকিয়ে আছে মিরাজ সাহেব। তাকে দেখে কেমন ভঙ্গুর ক্লান্ত দেখাচ্ছে। এরকম তো তার ভাই ছিলেন না, তাহলে আজ এমন কেন? কি হয়েছে কেউ কিছু বলতে পারছে না। তার ভাবনার মাঝেই পারভেজ সাহেব বলল, মিরাজ, মুক্তি আর রূপসাকে হোস্টেল থেকে বাসায় আসতে বল। দরকার পড়লে শুধু 1 ঘন্টার জন্য হলেও বল। মিরাজ সাহেব ফোন করে মুক্তিকে বলে দ্রুত আসতে। মুক্তি জানায় 1 ঘন্টা পর তাদের ছুটি, তখন আসবে। আধ ঘন্টা পর গাড়িটা থামে আলিভিলার সামনে। বিশাল বড় বাড়িটাই নেহাত কম লোক থাকে না। আজ সবাই বাসায়। কামরুল সাহেব ও চন্দ্র পারভেজ সাহেবকে নিয়ে ভিতরে নেয়। এর মধ্যে শিলা ও বেলা এসে ভাইয়ের কাঁধে মুখ গুজে কেঁদে দেয়। পারভেজ সাহেব বলল, আরে থাম, কি মরা কান্নাকাটি শুরু করেছিস তোরা? বহু কষ্টে 2 বোনকে থামায় পারভেজ সাহেব। অনেকদিন পর বোনের শ্বশুর বাড়িতে ঢুকে আনিস সাহেবের অস্বস্তি লাগলো। সে বলল, আপা আমি যাই, ওরা কি করছে কিছুই জানা হয়নি। পারভেজ সাহেব বলল, আনিস। পারভেজ সাহেবের ডাকে যেতে নিয়েও থেমে যায় আনিস সাহেব। পারভেজ সাহেব বলল, আম্মাটাকে নিয়ে এখানে একটু আসবি, এখনো একটু দেখবো। আনিস সাহেব পারভেজ সাহেবের দিকে তাকিয়ে থাকে, চোখ ফেরাতে পারে না। সে মাথা নাড়িয়ে চলে যায়। তখন ওই ঢুকে মুক্তি রূপসা। রূপসা সেই প্রথমে বাবার দিকে নজর যায়। দাম্ভিক চেহারাটা কেমন ভেঙে গিয়েছে, কেমন অসুস্থ অসুস্থ। রূপসা চাঁদনি বেগমকে ডাকলো, তারপর বলল, বড় মা। মেয়েদের দেখে চাঁদনি বেগম অনেক খুশি হয়। তার পিছন দিয়ে ঢুকে রিহান শিহাব। চাঁদনি বেগমের কাছ থেকে পারভেজ সাহেবের অসুস্থতার খবর শুনে মুক্তি ও রূপসা কাঁদতে কাঁদতে শেষ। 2 মেয়েকে বুকে জড়িয়ে রাখে পারভেজ সাহেব। ততক্ষণে নিশাপূর্ব রাইহান এসে হাজির। তারাও আজই হোস্টেল থেকে এসেছে। সবার দিকে তাকিয়ে পারভেজ আবারও বাড়ির দিকে তাকায়। তার ছিলই হাসে। তার এত বড় বাড়িটাই ছেলেমেয়েরা হোস্টেলে থেকে বেড়ায়। তার বড় মেয়েটা তো এই পাশে জাহাঙ্গীরনগরেও পরেও হোস্টেলে থাকে। সকলের কথার মাঝে রেশমা বেগম ও আনিস সাহেব প্রবেশ করলেন। মুক্তি বলল, মামা। মুক্তির কথায় সবাই গেটের দিকে তাকায়। এবার আনিস সাহেবের আরো অস্বস্তি হয়। তার সাথে আরো একজনের হলো, সে হলো বেলা। আনিস সাহেব বলল, আরে আয় আয় আনিস। ফের সকলের দিকে পারভেজ সাহেব বলল, এখন সকলেই উপস্থিত আছো। রূপসা, নিশা ও পূর্ব উপস্থিত আছো। আজ তোমাদের সামনেই বলছি, তোমাদের মাকে যদি আমি তালাক দিই তাহলে তোমাদের কোনো সমস্যা? পারভেজ সাহেবের কথায় উপস্থিত সকলে চমকে উঠে। তারপর বলে, পারভেজ। ধমকে ওঠেন কামরুল সাহেব। রুজিনা বেগম শব্দ করে কেঁদে উঠল। চাঁদনি বেগমের কাছে এই কান্না কুমিরের কান্না লাগলো, তবুও কিছু বলল না, ধরলও না। উল্টো নিপা বেগম তাকে ধরতে গেলে তাকে আটকাই চাঁদনি বেগম। মিরাজ সাহেব বলল, পাগল হয়েছেন মেজো ভাইজান? এই বয়সে লোক হাসাবেন নাকি? লোক কি বলবে? তার উপর আপনি এই এলাকার মেয়র। পারভেজ সাহেব বলল, ছিলাম মিরাজ, আমি এই এলাকার মেয়র ছিলাম, এখন আর নেই, ইস্তফা দিয়েছি মেয়র পদ থেকে। আর দ্বিতীয় কথা, এটাই আমার শেষ সিদ্ধান্ত, বজ্রকণ্ঠে বলল পারভেজ সাহেব। এবার মুখ খুলল রূপসা। তারপর বলল, তবে আমি বলবো কেন হঠাৎ আপনার ওয়াইফকে আপনার তালাক দেওয়া জরুরি পড়লো? পারভেজ সাহেব বলল, তার আসল রহস্য উন্মোচন হয়েছে তাই। হাসলেন পারভেজ সাহেব। আনিস সাহেবের সামনে দাঁড়ায়। আনিস সাহেবের হাতের মুঠো থেকে পুনমের হাতটা ছাড়িয়ে নেয়। পুনমকে হাতে নিয়ে সামনে এগোয়। পুনম যেতে না চাইলে পারভেজ সাহেব তার মাথায় হাত বুলিয়ে বলল, ভাই বোনদের সাথে পরিচয় করিয়ে দিব আম্মাজান। রূপসা ও মুক্তির সামনে দাঁড়ায় পারভেজ সাহেব। তাদের সামনে পুনমকে রেখে বলল, তোমরা 2 বোন আমার সাথে রেগেছিলে না? আমার কারণে তোমাদের বোন পৃথিবীর আলো দেখেনি। এতদিন তোমরা ভুল জানতে, তাকে পৃথিবীর আলো দেখাতে চাইনি এই মহিলা। রুজিনা বেগমের দিকে আঙুল তুলে কথাগুলো বলল। রূপসা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলল তার বাবা? পারভেজ সাহেব আবারও বলল, এই তোমার ছোট্ট বোনটাকে লবণ খাইয়ে মারতে চেয়েছিল তোমাদের মা। পারভেজ সাহেবের কথা এবার পুনমও চমকে উঠল। তার মুখের দিকে তাকিয়ে ফের পারভেজ সাহেবের আঙুল উঁচু করা মহিলার দিকে তাকায়। পারভেজ সাহেবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পুনম আনিস সাহেবের বুকে ঝাঁপিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আব্বু উনি কি বলছে? আমি কিছুই বুঝতে পারছি না। রুজিনা বেগমকে দেখিয়ে বলল, উনি আমার আম্মু? মানে কি? ওই যে আমার আম্মু। আব্বু বলো না। আনিস সাহেব বলল, তোমার সামনে দাঁড়ানো মানুষটাই তোমার আব্বু আম্মাজান। আনিস সাহেবের কথায় পুনম মুখ তুলে তার দিকে তাকায়। হতবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে মুক্তি রূপসাও অবাক। তার সেই বোনটা না মারা গিয়েছে? এমনি তো সবাই বলেছে, তাহলে এতদিন পর? আব্বু এগুলা কি বলছে? ভেবেই রূপসা পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল, বাবুটা না মারা গিয়েছিল আব্বু। পারভেজ সাহেব বলল, যার মৃত্যুর সংবাদে আমার বড় মেয়েটা আমার সাথে কথা বলে না, সে তো মরেনি আম্মাজান। তাকে ওই মহিলাটা মেরে ফেলেছিল। আনিস তাকে বাঁচিয়েছে। ওই মহিলা তাকে চায়নি, তাই তো তাকে দিয়ে দিয়েছিল আনিসকে। ছিনুকৃমি রায়ান, নিশা ও পূর্বের কাছে আনিস সাহেব নতুন হলেও রূপসা, মুক্তি, চন্দ্র, রিশান শিহাব এদের কাছে উনি মামা, যার কাঁধে একসময় তারা চড়িয়ে বেরিয়েছে। মুক্তি অবাক হয়ে বলল, মানে? পারভেজ সাহেব রুজিনা বেগমের পরকীয়াবাদে সবকিছু সংক্ষিপ্ত আকারে বলে। সব শুনে রূপসা শব্দ করে হেসে দেয়। তারপর বলে, ইনি কোন সন্তানকে ভালোবাসে বলতে পারো আব্বু? কাউকেই ভালোবাসতে পারেনি। এই পর্যন্ত যতটুকু মায়ের আদর পেয়েছি সেটা বড় মায়ের কাছ থেকে পেয়েছি। বলে রুজিনা বেগমের দিকে ঘৃণার দৃষ্টি নিয়ে পুনমের দিকে তাকাই, যে আপাতত আনিস সাহেবের বুকে কাঁদছে। মুক্তি আর রূপসা একসাথে পুনমকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? পুনম মুখ তুলে বাবার দিকে তাকাই। আনিস সাহেব ইশারা করলে পুনম বলল, জোহরা তাবাচ্ছুম পুনম।
মুক্তি বলল, তুই আমাদের বোনু তাই না? আনিস সাহেবের বুকে ঢলে পড়লো। তারপর পুনম বলল, কিসের বোনু? আমার কোনো বোন নেই, আমার একটাই ভাই পরশ। পরশ আয় আপি, বাসায় যাব। পরশ আসতেই পুনম তাকে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। মুক্তি আর রূপসা আহত চোখে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এই বোনটাকে তারা না দেখেই ভালোবেসেছে। রুজিনা বেগমের পেটে 2 বোন কান পেতে থাকতো যখন সে পেটে ছিল। তার মৃত্যুর খবরে রূপসা সব দোষ দিয়েছিল পারভেজ সাহেবের। তার ধারণা মতে বাসায় না থাকায় বাবার সাথে রাগ করে তার বোনও চলে গিয়েছে। সেই থেকেই বাবার সাথে রেগেছিল রূপসা। এরপর নিশা অপূর্ব হলো, তবুও তার বোনের প্রতি ভালোবাসা কমাতে পারে না। রূপসা ও মুক্তি আবারও বলল, মামু আমাদের বোনটা এভাবে চলে গেল কেন? মামু বলো না, ও কি আমাদের সাথে থাকতে চায় না? আমাদের ঘৃণা করে? আনিস সাহেব আগলে নেই রূপসা ও মুক্তিকে, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ওর কাছে তোমরা সবাই নতুন রে মা, ওকে একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। পূর্ব ও নিশা বোনের দিকে তাকিয়ে আছে। তাদের জন্য কখনো এত বেকুলতা দেখেনি তারা। তারা সবসময় জানতো মুক্তি আপু ও রূপসা আপু একটা বোনকে অনেক ভালোবাসে, সে এই দুনিয়াতে নেই জেনে। তারা সবসময় জানতো মুক্তি আপু ও রূপসা আপু একটা বোনকে অনেক ভালোবাসে, সে এই দুনিয়াতে নেই। এখন তো সে আছে, তাহলে কি তাদের আর ভালোবাসবে না? রিশান বলল, যাই হোক অনেক হয়েছে, এতদিন পর সবাই আমরা এক হয়েছি, সেই হিসেবে বড় মামি জম্পেস একটা খাওয়ার ব্যবস্থা করো তো, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। রিশানার কথায় পরিবেশটা একটু হালকা হয়। আনিস সাহেব বলল, আপা আমি যাই দেখি মেয়েটা কোথায় আছে। আনিস সাহেব রেশমাকে নিয়ে চলে যেতে নিলে তাকে আটকায় চাঁদনি বেগম। আনিস সাহেবের হাত ধরে বলল, জানি আপার প্রতি তোর অনেক রাগ ভাই। না না করে উঠলো আনিস সাহেব। তারপর বলল, না রে আপা, তোর প্রতি আমার রাগ নেই, কখনো ছিল না। তুই তোর দায়িত্ব পালন করেছিস, আর আমি আমার বর্তমানে অনেক খুশি। হয়তো তুই আমার ভালো চাইতিস, তাই ওর সাথে বিয়ে দিয়েছিস, এবং সত্যি আমি অনেক সুখে আছি। চাঁদনি বেগম বলল, এখন তাহলে দুপুরে আপার বাসায় খাবি, তাহলে বুঝবো তুই রেগে নেই। তার সাথে তাল মিলিয়ে পারভেজ সাহেবও বলল, হে রে থেকে যা, খাওয়ার পর তোর সাথে আরো আরেকটি কাজ আছে আমার। অগত্যা থেকে গেল আনিস সাহেবেরা। তবুও পুনমের কথা বলতেই চাঁদনি বেগম বলল, খাবার নিয়ে যাস। সাহেব বলল, হু রে আপা, কালই চলে যাবো রে আপা, মেয়েটার কাল পরীক্ষা আছে, আজ বন্ধ থাকার কারণে এখানে আসতে পেরেছি। আনিস সাহেবের কথা শুনে সবার খাওয়ার হাত থেমে গেল। তারপর বলল, এখানে থেকে জানা ভাই। আনিস সাহেব বলল, এখন তো সব ঠিক আছে। আনিস সাহেবের মাথা নাড়িয়ে বলল, আমার মেয়ে এখানে থাকতে চায় না রে। আপা বাসায় যেতে শুরু করবে, কখন বাসায় যাবে কখন বাসায় যাব। আনিস সাহেব আমার মেয়েটার কথা, আনিস সাহেবের আমার মেয়েটার কথায় কতটা অধিকার আছে সেটা পারভেজ সাহেব জন্মদাতা হয়ে বলতে পারলো না। নিকশ কালো অন্ধকার, ছাদের এক কোণে বাল্ব জ্বলছে। নিকশ কালো অন্ধকার, ছাদের এক কোণে বাল্ব জ্বলছে হাই পাওয়ারের। পুনম ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। এই পরিবেশ তার জন্য নতুন। এত বড় বাড়ি পুনম দেখেনি, এত জাঁকজমকও দেখেনি। সে বাবা মা ভাই নিয়েই তার জীবন ছিল। সেই জীবন ছিল সহজ সরল। কাল জার্নিতে ক্লান্ত হয়ে ঘুম আসলেও আজ আসছে না। ঢাকা শহরের আলো আধারিতে চাই পুনম, সে এখানে থাকতে চায় না। তার জীবনটা ছোট, এই ছোট জীবনে সে এসব করতে চায় না। তার ভালো লাগছে না, তাই তো বাবাকে মিথ্যা বলেছে যে কাল তার পরীক্ষা আছে। কিন্তু সত্যিটা হলো কাল তার কোনো পরীক্ষা নেই। ইভেন সেদিন ওই পরীক্ষা শেষ হয়ে গেছে। মৃদু হাওয়া বয়, পুনম চোখ বন্ধ করে, তখন ওই চোখের সামনে ভাসে দুপুরের সেই দৃশ্য। সেখান থেকে আসার পর ক্ষণে ক্ষণে সেই দুপুরের কথাটাই মনে পড়ছে। তাকে তার জন্মদাত্রী চাইনি, কেন চাইনি তার জানার ইচ্ছাও নেই। সে শুধু জানে তার বাবা মা একজনই, যে তাকে মায়ের থেকে বেশি আদর দিয়ে বড় করেছে। আনিস সাহেব বলল, ঘুম আসছে না আম্মা জান? মাথায় হাত বোলায় আনিস সাহেব। পুনম বাবার মুখে মাথা রাখে, তারপর বলে, আচ্ছা আব্বু, আমি কি খুব খারাপ মেয়ে? আনিস সাহেব বলল, কে বলেছে আমার আম্মা জান খারাপ? যে তাকে খারাপ বলবে সেই খারাপ। দুনিয়ার বেস্ট ডটার আল্লাহ গেভ মি। পুনম বলল, তাহলে আমাকে চাইনি কেন ওরা? চুপ হয়ে গেল আনিস সাহেব। কেঁদে উঠল পুনম, ফিসফিসিয়ে বলল, আমার কেমন জানি লাগছে আব্বু, নিজের প্রতি কেমন ঘৃণা আসছে। আনিস সাহেব বলল, হুস, কাঁদে না আম্মা জান। কে বলেছে আমার মেয়েকে কেউ চায় না? আমরা জানি তুমি আমাদের জন্য কি। সদ্য সন্তান হারানো বাবার জন্য আশীর্বাদ তুমি, সন্তানদের জন্য পাগল হয়ে যাওয়া মায়ের জন্য তুমি আশার আলো। আনিস সাহেবের কথায় তার দিকে তাকায় পুনম। আনিস সাহেব আবারও বলল, তবে একদিকের কথা ভেবে অন্য কাউকে কষ্ট দিতে পারো না। ওই লোকটাও তো তোমার বাবা আম্মা জান, সে তো জানতেই না তুমি আছো। তোমার ভাই বোনেরা তোমাকে না দেখেই ভালোবেসেছে, তাদের ভালোবাসায় কোনো মিথ্যা নেই। পুনম চুপ থাকে। পিছন থেকে রেশমা বেগম পরশ বলল, আমাদের রেখে তোমরা গল্প করছো? পুনম আনিস সাহেবের দিকে তাকায়। আনিস সাহেব হেসে বলল, প্রিয়তমা স্ত্রী ছাড়া কি প্রিয় সন্তানদের সাথে গল্প করা যায়? লজ্জা পেল রেশমা বেগম। পুনম পরশ কেটে একজন হেসে বলল, দেখেছ আম্মু, তুমি বলো আমাদের আব্বু তোমাকে ভালোবাসে না, এখন কি বলবে বলো? দাঁড়া বদমাস দুটো, বলেই তেরে যায় পুনম পরশের দিকে। তারা দুজন দৌড় দেয়। রেশমা বেগম তাদের তাড়া করে। খিলখিল করে হাসতে হাসতে দুই ভাই বোন মাকে আরো রাগায়, এটা সেটা বলে। আর এদিকে ছাদের অপর প্রান্ত থেকে 3 জোড়া চোখ দেখে নিজেদের চোখ জোড়ায়। মুক্তির হাত ধরে কান্নায় ভেঙে পড়ে রূপসা। মুকু, এই সুখের মুহূর্তটা আমাদেরও হতো। মুকু, কেন কেন উনি এমন করলো? আমার বাবাটা কি এতটাই খারাপ যে ওই মহিলা আমার বাবার সাথে প্রতারণা করলো? বল না মুকু। কাঁদতে কাঁদতে মুক্তি রূপসাকে আগলে নেয়। দুইজন বোন ও বেস্ট ফ্রেন্ডের মতো একসাথে বড় হয়েছে। পারভেজ সাহেব মেয়ের কান্না দেখে যায়, আবার ছাদে তাকায়। এক সময় আনিস নিঃস্ব ছিল, আর সেই আনিসের ভরা সংসার। আর এদিকে বাবা মায়ের সাথে কথা বলে নিজের মনকে হালকা করে নিজের ঘরে আসে পুনম। সে ঠিক করেছে এখানেই থাকবে, থাকা যাবে না। আনিস সাহেব বুঝিয়েছে তাকে না যাওয়ার জন্য। ভাবতে ভাবতে ওয়াশ
ওয়াশরুম থেকে বের হয়ে ভরকে যায় পুনম। চেয়ারে বসে বৃদ্ধা আঙ্গুল থুতনিতে চেপে বাকি 4 আঙ্গুল কপালের ডান পাশে চেপে বসে আছে। সে আর কেউ নয়, চন্দ্র। পুনম বলল, আপনি এখানে কেন ভাইয়া? চন্দ্র বলল, ডোন্ট কল মি ভাইয়া, আই এম নট ইউর ভাইয়া অ্যান্ড ইউ আর নট মাই সিস্টার টাইপ, ওকে? বলে দাঁড়িয়ে ওয়েস্টকোট পুনমের বিছানায় ছুঁড়ে ফেলে। পুনম বলল, আরে আরে করছেন কি? চন্দ্র বলল, আই এম হাংরি, ভাত থাকলে আনো, সকাল থেকে খাইনি। পুনম নাক কুচকে দাঁত কিরমির করে নিচে চলে গেল। ফ্রিজ খুলে একটা বেলে ভাত পেল, তবে আর কিছু পেল না। ফ্রিজ থেকে ভাত বের করে গরম দিল, এর মধ্যে পেঁয়াজ মরিচ কেটে নিল ডিম ভাজার জন্য। ডিম ভেজে ঘরে ঢুকতেই দেখে চন্দ্র শার্টের উপর 4 বোতাম খুলেছে। পুনম ঘরে ভাত নিয়ে আসলো, তারপর বলল, ভাত ছাড়া আর কিছু পাইনি তাই ডিম ভেজে দিয়েছি। চন্দ্র বলল, গুড বউ। পুনম বলল, মানে? চন্দ্র বলল, মানে খুব ভালো বউ হবে তুমি। বলে চন্দ্র খেতে লাগলো। পুনম হাত চেপে দাঁড়িয়ে রইল। চন্দ্রের খাওয়া শেষ হতে হতেই চন্দ্র বলল, হাত ধোয়ার পানি লাগবে। পুনম এবার বেশ বিরক্ত হলো। তার ইচ্ছা করলো বলতে, কেন রে, তোদের বাড়িতে কি পানি নেই? তবে সবসময় ইচ্ছা করলেই সবকিছু বলা যায় না, তেমন পুনমও চাইলেও বলতে পারেনি, কারণ তাকে বেয়াদবি করতে শিখায়নি আনিস সাহেব, তাই বলতে পারলো না। বাথরুম থেকে মগ ভরে পানি এনে চন্দ্রের হাত ধুয়ে দিতেই চন্দ্র পুনমের উন্নায় হাত মুছে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। বালিশে মুখ গুজে বলল, আজকের জন্য এই রুম আমার, তুই অন্য কোথাও যা। রাগে কিরমির করতে করতে পরশের রুমে গেল। পরশ ঘুমিয়ে আছে, মাঝে বালিশ রেখে এক কোণে ঘুমিয়ে পড়ল। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টটিও দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, তো সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।